মেলায় ঘুরতে গিয়ে একটা মেয়ের উপরে নজর আটকে গেল। মেয়েটার দিকে হাঁ করে তাকিয়ে আছে। মেয়েটার হাসিটা যেন কলিজা ছিদ্র করে অপর প্রান্ত দিয়ে বেরিয়ে গেছে। এমন সুন্দরী ললনা এর আগে আমি কখনোই দেখিনি। এক কথায় বলতে গেলে হুর পড়ি। এমন সময় তিশান ডাক দিয়ে বলল, আরে দোস্ত, মেয়েটা তো চলে যাচ্ছে। তিশানের কথায় হুঁশ ফিরে আসলো। হ্যাঁ তাই তো, মেয়েটা তো চলে যাচ্ছে। এখন কি করা যায় বন্ধু? মেয়েটা তো কলিজায় দাগ লাগিয়ে দিয়েছে। চল একটা কাজ করে মেয়েটার পিছু নেই। ওকে চল। আমি আর তিশান মেয়েটার পিছু নিলাম। মেয়েটা মেলায় ওর বান্ধবীদের নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কলিজাটা বারবার খালি মোচড় দিচ্ছে। ইচ্ছে করছে এখনই গিয়ে ভরা মজলিসে সবার সামনে প্রপোজ করি, কিন্তু না, তা করা যাবে না। এভাবে প্রায় 30 মিনিট মেয়েটার পিছু নিলাম। মেয়েটাও হয়তো কিছু টের পেয়ে গেছে। হঠাৎ দেখি মেয়েটা আমার দিকে আসছে। বন্ধু, এখন কি করব? মেয়েটা তো আমার দিকে আসছে, কিন্তু তিশানের কোনো সারা শব্দ নাই। পাশে ফিরে দেখি ব্যাটা পালিয়েছে। এখন তো বুক ধুকপুক ধুকপুক করছে। শালা কি স্বার্থপর বন্ধুরে, বিপদের সময় লেজ গুটে পালিয়েছে। মামুর ব্যাটা একবার সুযোগে তোমাকে পাই, স্বার্থপর বন্ধুর পরিচয় আমিও দিব। মেয়েটা একদম আমার কাছে চলে আসে। এই ছেলে, কি সমস্যা তোমার? কোথায় কি সমস্যা? এই কথা করেছিস কেন তুই? সমস্যা যদি নাই থাকে তাহলে আমার পিছু কেন নিচ্ছিস? আকাশ চুপ করে থাকে। কিরে কথা বলছিস না কেন? এত সময় তোমার পিছু পিছু ঠিক ঘুরছিলি, আর এখন কথা বলতে সমস্যা কোথায় তোর? আসলে সত্যি বলতে কি, প্রথম দেখায় আপনাকে ভালো লেগে গেছে। আমি ভালোবেসে ফেলেছি, তাই আপনার পিছু নিয়েছি। এই ছোট লোকের বাচ্চা, কি বললি তুই? বলেই গালের মধ্যে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। আমি তো পুরাই মেয়েটার কাণ্ড দেখে মেলার অনেক মানুষ আমার দিকে তাকিয়ে আছে। লজ্জায় একদম মাথা কাটা যাচ্ছে। এই তোর কত বড় সাহসে তুই আমাকে ভালোবাসিস কথা বলিস? দেখতে তো পুরো ফকিন্নির মতো লাগে তোরে। তোর কোনো যোগ্যতা আছে আমাকে ভালোবাসার? আমার বাবা কি করে জানিস তুই? আমার বাবা হচ্ছে ওসি, আর তোকে দেখতে মনে হয় কৃষকের ছেলে। তুই একটা কাহিয়া কোথাকার। দাঁড়া, তোর ব্যবস্থা করছি আমি। পাপাকে এক্ষুনি ফোন দিচ্ছি আমি। লকআপে ঢুকিয়ে যখন কষে দিবে না কয়েকটা, এমনি প্রেমের ভূত মাথা থেকে চলে যাবে তোর। মেয়েটা ওর বাবাকে ফোন করে আসতে বলে। কি করব কিছুই মাথায় কাজ করছে না। লোকজন জড়ো হয়ে গেছে অনেক। মানুষজন সবাই আমাকে চিড়িয়াখানার পশুর মতো ঘুরে ঘুরে দেখছে। মাথা নিচে নামিয়ে রেখেছি। এমন সময় একটা পুলিশের গাড়ি আসে, আর তার থেকে মোটামুটি একটা বয়স্ক লোক নেমে আসে। যতটুকু সম্ভব উনি মেয়েটার বাবা। মেয়েটা দৌড়ে ওর বাবার কাছে চলে যায়। পাপা, এই ছেলেটা আমার সাথে অসভ্যতম করেছে। আমার দিকে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। মেয়েটার বাবা এসে বলে, এই ছেলে আমার মেয়ের সাথে অসভ্যতমা করা? চল বেটা, তোকে থানায় নিয়ে তোর খাতির যত্ন করছি। লোকটা আমার কলার ধরে টানতে টানতে গাড়ির দিকে নিয়ে যায়। স্যার স্যার আপনি প্লিজ একটাবার আমার কথা শুনুন। আমি কিচ্ছু করিনি, আমি জাস্ট ওনার পিছু নিয়েছিলাম। প্লিজ স্যার আমায় ছেড়ে দিন। এই ছেলে, তোর সাহস তো কম না? আমার মুখের উপরে কথা বলিস না? তোকে এভাবে হবে না। লাথি খাওয়া মানুষ কখনো কথায় শুধরাবে না। এই সেলিম, গাড়ি থেকে মোটার রোলারটা নিয়ে আয় তো। স্যারের কথা মতো সে মোটা রোলারটা নিয়ে এসে স্যারের হাতে দিল। স্যার সোজা লাঠিটা হাতে নিয়ে আমায় হাঁটুর মধ্যে সজোরে একটা বাড়ি মারে। বাড়ি খেয়ে মনে হয় এক্ষুনি উপরে চলে যাব। ব্যথায় মাটিতে বসে পড়লাম, চোখ দিয়ে পানি ঝরছে। এদিকে মানুষ চেয়ে চেয়ে হাসছে আর বলছে একদম ঠিক হয়েছে ব্যাটার সাথে। ফ্লার্ট করা মেয়েদের সাথে একদম উচিত শিক্ষা দেওয়া উচিত ব্যাটাকে। চুপচাপ গাড়িতে ওঠ, না হয় লোকজনের সামনে এমন উদম কেলানি কেলাবো, মান সম্মান তো যাবে যাবেই, প্লাস শরীরের একটা হাড়ও ঠিকঠাক জায়গায় মতো খুঁজে পাবি না। না 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 স্যার প্লিজ, আমি উঠছি। আকাশ মাটি থেকে উঠে দাঁড়ায়, কিন্তু মা গো বলে চিৎকার দিয়ে আবার মাটিতে বসে যায়। ব্যথার চোটে উঠে দাঁড়াতেও পারছে না সে। ওসি স্যার রেগে গিয়ে আমাকে টেনে হিচড়ে গাড়িতে তুলে। বেটা অনেক ঢং করেছিস, এসব ঢং আমার সামনে ধরে কোনো কাজ হবে না। এদিকে ব্যথায় আমার কলিজা বের হয়ে যাবে মনে হচ্ছে, কিন্তু কিছুই বলতে পারছি না। আমাকে থানায় নিয়ে গিয়ে মাটিতে আছড়ে ফেলে। এই বেটাকে নিয়ে লকআপে ঢুকা। আমার মেয়ের সাথে অসভ্যতমা করে, ওর কত বড় সাহস! ওকে মেরে ওর হাড্ডিগুড্ডি এক করে দে। কাল সকালের আগে যেন বেটা কোন রকমের ছাড়া না পায়। সকালে আমি এসে যেন দেখি বেটা হাতমরা হয়ে আছে, না হয় কিন্তু তোদের কপালেও শনি আছে। স্যার আপনি টেনশন নেবেন না, ওর মাথা থেকে এইসব 2 নাম্বারের চিন্তা একদম বের করে ফেলে দিব। তারপর ওসি স্যার চলে যায় আর আমাকে লকআপে ঢুকিয়ে সারা রাত মারধর করে। আমার রুহ যেন এক্ষুনি বের হয়ে যাবে। সকালবেলা ওসি স্যার আসে আর আমাকে লকআপ থেকে বের করে ওনার সামনে নিয়ে যায়। বেটা এখন কেমন লাগছে? তুই জানিস না কার মেয়ের দিকে নজর দিয়েছিস?
সামনের থেকে এসব করার আগে দেখে নিবি ওই মেয়ের বাবাও আমার মতো বড় অফিসার কিনা। এবারের মতো ছেড়ে দিলাম, যা বাড়ি যা। আমি মনে মনে হাসছি আর বলছি, হায়রে পাওয়ার, তুই সামান্য একটা থানার ওসি মাত্র, এটা নিয়ে এত অহংকার বাপ মেয়ের। আর আমি কে সেটা যদি তুই জানতি তাহলে মাটি চিত্র করে সেটার নিচে ঢুকে যেতি। যাক, সমস্যা নেই, সময়ের অপেক্ষায় বসে থাকলাম। আমারও সময় আসবে, একক দশক সব হিসাব করে নিব। কম দামি কাপড় আর নর্মালি গেট আপ নিয়ে থাকি বলে চোখে পড়ে না। থানা থেকে বের হয়ে 2 কদম দিতেই 20 থেকে 25টা দামি দামি গাড়ি আর সামনে দাঁড় করায়, যেমন ল্যাম্বরগিনি, ভেনেনো, মার্সিডিজ বেঞ্জ, মেবাক, ফেরারি, কনিনফারিনা, সের্জিও মেবাক, এক্সেলর ইত্যাদি এই টাইপের গাড়ি। সব কয়টা দরজা অটোমেটিক খুলে যায়। আমি একটাতে উঠে বসে গেলাম, তারপর সেটাতে করে বাসায় চলে যাই। সেটা এক কনস্টেবলের চোখে এড়ায়নি। সে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়েছিল। যেই ছেলে সারা রাত লোকাপেট বন্দি থেকে মায়ের খেলো, সেই ছেলে সকাল বেলা এত দামি গাড়ি। কনস্টেবল যেন কোনো মতেই হিসাব মিলাইতে পারতেছে না। সে গিয়ে ওসি স্যারকে সব বলে। ওসি স্যার যেন বিশ্বাসই করতে পারছে না। সে থানার সামনে সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো চেক করে, তারপর সে নিজের চোখে দেখে ওসি তো হুঁশ নেই, উড়েই গেছে। তার চোখ জোড়া বড় বড় হয়ে কপালে উঠে আছে। এটা কি করে সম্ভব? যেই গাড়ি আমরা কয়েক বছর মেহনত করেও কিনতে পারবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই। আর এমন খ্যাত মার্কার ছেলের কাছে এত দামি মডেলের গাড়ি, তাও আবার বিভিন্ন ব্র্যান্ডের, যে গাড়ি শহরে কোটিপতিরাও কেনার ক্ষমতা রাখে না। আমি আমার ভাড়া বাসায় চলে এলাম। গাড়িগুলো আমায় নামিয়ে দিয়ে ওদের গন্তব্যে চলে গেল। শরীরের ব্যথায় নড়াচড়া করতে পর্যন্ত অসুবিধা হচ্ছে আমার। না, আর রান্না করব না, বাইরে থেকে কিছু নিয়ে এসে খেয়ে নিব। কিন্তু হাঁটাচলা করতে পারছি না, মনে হচ্ছে যেন পায়ের হাড়টা ভেঙে গেছে, ব্যথায় কাতর হয়ে যাচ্ছি। না পারতে ডক্টরের কাছে গেলাম। উনি আমার পা দেখেই বলে দিল পায়ের ভেতরের হাড় ভেঙে একটার উপর আরেকটা উঠে গেছে। উনি রাতারাতি প্লাস্টার করে দিল। পরের দিন সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিলাম। সারা রাত পায়ের ব্যথায় ঘুম হয়নি, কিন্তু যত যাই হোক আমার ক্লাসে যেতে হবে, কারণ কিছুদিন পর আমার পরীক্ষা। এখন ঠিকঠাক মতো ক্লাস না করলে পরীক্ষায় আন্ডা পাবো। তাই খুঁড়িয়ে খুঁড়িয়ে ক্লাসের দিকে রওনা দিলাম। মেইন রোডে উঠে রিক্সা নিয়ে কলেজের দিকে রওনা হয়েছে। আর হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি আমার পরিচয়টা। আমার নাম আকাশ, সে তো সবাই জানেন। বাবা মা ভাই বোন তাদের পরিচয় গল্পের সাথে থাকলেই পেয়ে যাবেন। আর আমি পড়ি অনার্স 2nd ইয়ারে। এবার গল্পে আসা যাক। কোনোভাবে গিয়ে কলেজে পৌঁছলাম। পায়ে ব্যান্ডেজ, প্লাস্টার, কোনো ভালো কোনো জামা কাপড়ও পরতে পারছি না। সবাই আমাকে দেখে হাসছে, কেউ কেউ তো টিটকারি করছে। কলেজের নাম্বার 1 খ্যাতটা যাচ্ছে, কি আর করব। লজ্জায় মাথা নামিয়ে হাঁটা দিলাম। মাথা নিচু করে হাঁটছি, হঠাৎ করে কারোর সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেলাম। ব্যথায় ষাঁড়ের মতো চেঁচিয়ে উঠলাম। ব্যথার উপরে ব্যথা পেয়েছি, রুহু যেন এক্ষুনি বের হয়ে যাবে এমন অবস্থা। কিন্তু সবকিছু ফেলে কার সাথে ধাক্কা লাগলো সেটা দেখার জন্য মাথা উপরে তুলতেই দেখি কালকের সেই মেয়েটা, যে আমার রাতের ঘুম হারাম করে দিয়েছে। মেয়েটা আমার দিকে রাগী লোক নিয়ে তাকিয়ে আছে, মনে হচ্ছে এক্ষুনি গিলে খেয়ে ফেলবে। কিন্তু আমি কি করব? আমি তো ইচ্ছে করে এমনটা করিনি। আমি মাটি থেকে উঠে দাঁড়ালাম। আসলে সরি, আমি ইচ্ছে করে এমন করিনি। মেয়েটা আমার গালের মধ্যে কষে একটা থাপ্পড় বসিয়ে দিল। আকাশের চোখ দিয়ে টলমলে করে পানি পড়ছে। এই ছোট লোকের বাচ্চা, তুই আবার পিছু করতে করতে এইখানে পর্যন্ত চলে এসেছিস? কালকের মারে তো কি শিক্ষা হয়নি? পাশে থেকে একটা মেয়ে বলে উঠল, আরে এই ক্ষেতটা এখানে পড়ে? কি বলিস? আমি এই খ্যাতদের কলেজে ট্রান্সফার হয়ে এসেছি? ছি, আমার তো ভাবতেও গা শিউরে উঠছে। আকাশ চুপচাপ দাঁড়িয়ে আছে আর ভাবছে, পোশাক আশাকে যদি মানুষকে খ্যাত আর ছোট লোক নির্বাচন করা হয়, তাহলে তোরা আমার কাছে এর থেকে বড় খ্যাত। তোরা যেই কাপড় পরে নিজেকে মডার্ন আর বড়লোক দাবি করছিস, সেই কাপড় দিয়ে আমার ঘরের ময়লা পরিষ্কার করে। থাক, আর নিজেকে মহান বলে পরিচয় দিব না। আমি খ্যাত, তাই আমাকে সবাই খ্যাত বলে। এই ছোট লোক, তুই এখনো যাসনি? দূর হ আবার তুই চোখের সামনে থেকে। সবাই আকাশকে দেখে হাসাহাসি করছে, কারণ নতুন একটা মেয়ে আসলো। সে পর্যন্ত কথা শোনাতে কমতি দিল না। কলেজের সবাই তো কথা শোনায়। বাকি আজকে নতুন একজন আসলো, সেও কথা শুনিয়ে দিল। মন খারাপ করে ক্লাসে চলে গেলাম। ক্লাসে গিয়ে প্রথমের বেঞ্চে বসলাম, কিন্তু স্যার এসে আমায় অপমান করে উঠিয়ে দিল।
ছেলে, তোমায় কতদিন বলেছি এমন নোংরা জামা কাপড় পরে কলেজে আসবে না, তাও আজ এসে পড়েছো, যাও। আকাশ তিশান আজ কলেজ আসেনি, তাই মন খারাপ হলেও ভালো করার মতো কেউ নেই। সবাই হাসাহাসি করছে আমাকে নিয়ে, সেটা রোজের একটা রুটিন। তবে সবার কাছে শুনে নিজের কাছে নিজেকে খুব অপমান লাগে। আজ নিজের কিছুই নেই বলে সবাই এমন খোঁটা দেয়। তবে আবার নিজেকে নিয়ে গর্বও করি, কারণ ছেঁড়া নোংরা কাপড় পরিধান করলেও সেটা নিজের টাকায় কেনা। ক্লাস শেষ করে ভাঙা পা নিয়েই বাসার দিকে রওনা দিলাম। হেঁটেই যেতে হবে, পকেটে টাকা নাই। আসার ভাড়াটা খালি ছিল আমার কাছে। দুপুরে বাসায় গিয়ে কি খাবো সেটারও কোনো ঠিক ঠিকানা নাই। কলেজের সীমানা পার হতেই কেউ একজন এসে পায়ের উপরে হুমড়ি খেয়ে পড়ল। ভাই, আপনি আমাদেরকে বাঁচান। আপনি ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নাই। প্লিজ ভাই, আপনি আবার আগের রূপে ফিরে আসেন। না রে ভাই, তা আর হবে না, তোদের ভাই মরে গেছে বলে মুচকি একটা হাসি দিয়ে বাসার দিকে রওনা দিলাম। এই ভাঙা পা নিয়েই খুঁড়িয়ে খুঁড়িয়ে বাসায় এসেছি। বাসায় আসার পর পাটা মাটিতে যেন ফেলতেই পারছি না। ব্যথায় যান মনে হয় এক্ষুনি বের হয়ে যাবে। এদিকে পকেট ফাঁকা, কিভাবে কি করব মাথায় যেন কাজই করছে না। না, পাশের দোকানটাতে গিয়ে দেখি বাকি টাকি দেয় কিনা। বাসা থেকে বের হতেই দেখি সেই ছেলেটা যে আমার পা চেপে ধরেছিল। আমি ওকে দেখেও না দেখার ভান করে দোকানে গিয়ে মামাকে বললাম, মামা আমার কিছু খাওয়ার জিনিস দেন না, টাকা হলে পরে বিল দিয়ে দিব না। দেখো মামা, আমার এখানে অল্প টাকার মাল, তার মধ্যে যদি তোমাকে বাকি দেই আমার পেট চলবে কিভাবে? শরমে মাথা নত করে ঘরের দিকে চলে এলাম। একটু পর দেখি কেউ একজন দরজায় বাড়ি দিচ্ছে। গিয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলে দেখি সেই ছেলেটা দাঁড়িয়ে আছে, হাতে অনেকগুলো খাবার নিয়ে। এই কিরে, তোর কি চাই? বললাম না আমি আগের রূপে ফিরে যাব না। ভাই, আপনি যাই করেন, কিন্তু আমি আপনার সাথে থাকতে চাই। আপনি চলে আসার পর থেকে আমাদের অবস্থা নরকপরিণত হয়ে গেছে। শহরে কোনো জায়গায় গিয়ে থাকতে পারছি না। ভাই প্লিজ, আপনার পায়ে পড়ি, আমাকে আপনার সাথে রাখেন। নিজেরই তো থাকার জায়গা নেই, তোমাকে কি রাখবো? ভাই দরকার হয় আপনার ঘরে এক কোনায় পড়ে থাকবো। আপনার কোনো টাকা পয়সা লাগবে না। আপনার খাওয়া দাওয়া থেকে নিয়ে শুরু করে সব আমি দেখব। প্লিজ আমাকে না করিয়েন না। আচ্ছা থাকো। ছেলেটার নাম পল্লব। সে আগে আমার কাজের সাথে ছিল, তাই না করলাম না। ভাই, আপনার জন্য কিছু খাবার এনেছি, সেগুলো খেয়ে নিন। আকাশের খুব খিদে পেয়েছে, তাই খেতে শুরু করে। এমন সময় পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। সে ফোনটা পকেট থেকে বের করে হাতে নেয়। নাম্বারটা দেখেই তার চোখ কপালে উঠে যায়। আল্লাহ, এই তো আম্মুর নাম্বার। ফোনটা রিসিভ করতে আম্মু কান্নাকাটি শুরু করে দিয়েছে। বাবা, তুই কোথায় রে? কেমন আছিস তুই? আম্মু আছি কোনো এক প্রাসাদে, রাজপ্রাসাদে। আর তোমাদের দোয়ায় ভালোই আছি। বাবা প্লিজ, আর কতদিন এভাবে রাগ করে থাকবি? এবার অন্তত ঘরে ফিরে আয়। না আম্মু, সেটা সম্ভব না। যতদিন না নিজেকে মানুষ বানাতে পারবো ততদিন আমি ঘরে ফিরে আসবো না। আর গতকাল বহুদিন পর গাড়িতে উঠলাম, ভালোই লাগলো। বাবা, তোর জন্য আমার সব সময় মন কাঁদে। তোর নাম্বারটা অনেক কষ্টে জোগাড় করেছি কথা বলবো বলে। তোর বাবাও রোজ তোর জন্য কান্না করে আর আফসোস করে যে সেদিন ওর গায়ে হাত না তুললে হয়তো সে আজ বাড়িতে থাকতো। বাবা ফিরে আয় না ঘরে। আম্মু প্লিজ এভাবে বলো না। তোমার ছেলে কোনো দিনই মানুষ হবে না ওই রাজপ্রাসাদে থাকলে। আজ যখন পথে নেমে এসেছি দুনিয়ার বাস্তবতার সাথে মোকাবিলা করার জন্য, তখনই বুঝে আসছে দুনিয়া তার এত সহজ না। নিজেকে তৈরি করার জন্য ঘর থেকে বের হয়েছি। নিজেকে মানুষের মতো মানুষ না বানিয়ে কোনোদিন ঘরে ফিরবো না। ভালো থেকো মা বলে ফোনটা কেটে দিলাম। কারণ আর একটু কথা বললে হয়তো চোখের পানি বৃষ্টির জলে পরিণত হবে। খেয়ে দিয়ে একটু বিশ্রাম করে বিকেলবেলা পল্লবকে সাথে নিয়ে একটু বাইরে থেকে হেঁটে এসে পরে পড়তে বসি। কারণ কিছুদিন পর তো পরীক্ষায় আসতে চলছে, এখন না পড়লে পিছিয়ে যাব। রাত 12টার দিকে পড়া শেষ করে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে যথাযথ সময়ে কলেজে চলে যাই। আজ পল্লব রিক্সা ভাড়া দিয়ে দিয়েছে। ছেলেটার কথা কি যে বলবো, পাগলের মতো ভালোবাসে সে আমায়, অনেক সম্মান করে। আমার জন্য সে মরে যেতে প্রস্তুত। কলেজে গিয়ে শুনি আজ নাকি ক্লাসই হবে না, সব ক্লাস ক্যান্সেল করেছেন টিচার। তাই বাইরে একটা গাছের নিচে বসে আছি। সবাই আমাকে নিয়ে হাসি তামাশাই করছে। কেউ কেউ বলছে ওই যে কলেজের পাগলটা গাছতলায় বসে আছে। অনেক মন খারাপ হয়ে যায় ওদের কথা শুনলে। তবে এখন কেন জানি অভ্যাস হয়ে গেছে, আগের মতো আর গায়ে লাগে না।
তিশানটাও আজকে আসে নাই। একা একা ভালোও লাগছে না। উঠে চলে যাব এমন সময় পেছন থেকে কেউ একজন ডাক দিয়ে বলে, এই আকাশ দাঁড়াও। আমি পেছনে ফিরে দেখি আরু। মেয়েটা আমাদের সাথেই পড়ে, আমাদের ক্লাসমেট। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, মন মানসিকতাও ভালো। সবাই আমাকে কথা শোনালেও আজ পর্যন্ত সে আমাকে কখনো কথা শোনায়নি। জি, কিছু বলবেন? হ্যাঁ, বলার জন্যই তো এসেছি। জি, তাড়াতাড়ি বলুন, আমি চলে যাব। আর আমার মতো খ্যাত মানুষের সাথে আপনি কথা বলছেন, সেটা কেউ দেখলে লোকে আপনাকে কথা শোনাবে। এই ছেলে, তোমার এত তাড়া কিসের? হ্যাঁ, চুপচাপ যেখানে বসেছিলে সেখানেই বসো। চুপচাপ যেখানে বসেছিলে সেখানেই বসো। মেয়েটা আমাকে জোর করে বসালো। আচ্ছা, বসলাম। এবার তো বলেন, আমাকে তোমার ফ্রেন্ড বানাবে? আকাশ তো পুরা মেয়ে বলে কি, কোথায় ও আর কোথায় সে? এই, আপনি কি পাগল হয়ে গেছেন? হ্যাঁ, আপনি কোথায় আর আমি কোথায়? শুধু শুধু আমার সাথে মিশে নিজের নাম কেন খারাপ করতে চাচ্ছেন আপনি? সরি, আমি পারবো না। লোকে আমার জন্য আপনাকে কথা শোনাবে, এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। আমি ছোট হতে পারি, তবে মানুষকে অপমানিত করতে পারবো না। এই আকাশ, এবার কিন্তু তুমি বেশি বাড়াবাড়ি করছো। কে কি বলবে সেটা আমার উপর ছেড়ে দাও। আর কলেজে আমাকে নিয়ে কথা বলবে এমন কারোর বুকের পাটা হয় নাই। হাত বাড়িয়ে রেখেছি, বন্ধু বানিয়ে নাও। আকাশের কাছে কল্পনা মনে হচ্ছে। আচ্ছা, আজ থেকে আমরা বন্ধু, ঠিক আছে? আরও গিয়ে 10 টাকার বাদাম কিনে নিয়ে এসেছে। দুজনে বসে বসে সেগুলো চিবোচ্ছে আর গল্প করছে। দুজনের মধ্যে বেশ ভালো একটা ভাব জমে গেছে। আরও ওদেরকে দেখতে পাইনি কাউকে, কারণ সে আমার উল্টো দিকে বসেছে। সে বকবক করেই যাচ্ছে। এদিকে আকাশের বুক ধুকপুক করছে। মিম নামের একটা মেয়ে আছে, আমাদের ক্লাসে পড়ে। সে অহংকারী মেয়েটাকে বলে, হেনা, ওই যে দেখ, খ্যাতটা আজকে আবার বান্ধবীও বানিয়ে নিয়েছে। গল্পের নায়িকার নাম হলো হেনা, সবাই তো বুঝেই গেছেন। হ্যাঁ, চল ওদের মজা নিয়ে আসি। ও, তার মানে মেয়েটার নাম হেনা। কিন্তু ওর ভয়ের মাত্রাটা আরো বেড়ে গেছে। এখন সবাই মিলে আমাকে অপমান করবে। হেনা আকাশের কাছে গিয়ে, কি রে খ্যাত, আজকে দেখছি আবার বন্ধুও পাতিয়ে নিয়েছিস। সেও কি তোর মতো খ্যাত নাকি? হ্যাঁ, বলে হাসতে শুরু করে। হেনার কথা শুনে সবাই হাসাহাসি করছে। তখনই ওরু পেছন দিক থেকে ঘাড় ঘুরিয়ে তাকায়। সবাই তো অবাক আরুকে দেখে। সবার মুখের বুলি বন্ধ হয়ে গেছে, কারণ আরু এত। এই মেয়ে, আর একবার যদি আকাশকে নিয়ে কিছু বলেছো, অবস্থা খারাপ করে ছেড়ে দিব। তুমি যত বাপের বেটি হও না কেন, আমি কাউকে পরোয়া করি না। সে তোমার বাপের টাকায় না খায়, না তোমার বাপের টাকায় পড়ে যে তুমি ওকে কথা শোনাচ্ছ। হেনা আরুর কথা শুনে রেগে লাল হয়ে গেছে। এই মেয়ে, তোমার কেন এত গায়ে লাগছে? আমার বলা, আমি বলছি, তোমার এত সমস্যা কিসের? আমার অনেক সমস্যা, কারণ সে আমার বন্ধু। সো মুখ সামলে কথা বলো। আকাশ তো আরুর কথা শুনে হা হয়ে আছে। দেখা যাবে এই ফকিন্নিটার সাথে কয়দিন বন্ধুত্ব থাকে। আর শোনো ছোট লোক, তোকে না আমি দেখে ছাড়বো, বুঝলি? তুই দেখে নিয়েছো, এখন ভাগো। হেনার আগে ফসফস করতে করতে সেখান থেকে চলে যায়। আকাশ হা হয়ে আরুর দিকে তাকিয়ে আছে। কেমন দিলাম? কি বলবে, ভাষা খুঁজে পাচ্ছে না সে।